আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়ায় অনেক ভালো আছি। তো আজকে হচ্ছে আপনাদের সাথে যে বিষয়গুলো নিয়ে কথা বলবো সেই বিষয়গুলো হচ্ছে ক্রোয়েশিয়া থেকে হচ্ছে কেন রিজেক্ট মারতেছে সবাইকে, এবং কি কি কারণে মারতেছে এবং কাদেরকে মারতেছে রিজেক্ট। তো ক্রোয়েশিয়ার ভিসার ইস্যু একটু কমে গেছে, আমরা সবাই জানি, কারণ ক্রোয়েশিয়ার নতুন নিয়ম হইতেছে এবং নতুন রুলস যে নিয়মগুলো আছে সেই নিয়ম অনুযায়ী তাদেরকে ভিসা দিতেছে। তো ক্রোয়েশিয়ার হচ্ছে আরেকটু হচ্ছে পোল্যান্ডের সিস্টেম হয়ে গেছে, ভিসার ইস্যু একটু কমে গেছে। তো বর্তমানে ভিসার ইস্যু হচ্ছে ক্রোয়েশিয়াতে অনেকটাই কমে গেছে আগের থেকে। পোল্যান্ডের মতন যেমন 100 জনের মধ্যে 10 জনে ভিসা পাইতো, 5 জনে ভিসা পাইতো, এরকম হয়ে যেতেছে আস্তে আস্তে। এটা হচ্ছে আমাদের বাংলাদেশিদের কারণেই এরকমটা হয়েছে। তো এখন হচ্ছে ক্রোয়েশিয়া যারা রিজেক্ট মারতেছে তাদেরকে কত নম্বর মারতেছে? 8 নম্বর মারতেছে। যেমন সেম লাইক দিস পোল্যান্ডের মতন সেম 8 নম্বর মারতেছে। পোল্যান্ডে যেমন আগে 8 নম্বর মারতো সন্দেহবোধক, ক্রোয়েশিয়ারও সেম 8 নম্বর মারতেছে সন্দেহবোধক সবাইকে। আর 8 নম্বর কাদেরকে মারতেছে? একটু বেশি মিডল ইস্ট থেকে মারতেছে। যারা কাতার এম্বাসিতে ফাইল সাবমিট করছিল তাদেরটা একটু বেশি মারতেছে, কারণ মিডল ইস্টের লোকগুলো একটু অতিরিক্ত চালাক। বাঙালি যারা আছে একটু অতিরিক্ত চালাক। তারা আসার পরে হচ্ছে তাদের একটু ভয় নাই। তারা একটু কি করে, ইউরোপের সেন্ট্রাল ইউরোপে ট্রানজিট দিয়ে ওই জায়গা থেকে যায়, তাদের লাগেজগুলো একটু ক্রোয়েশিয়ার এয়ারপোর্টে একটু বেশি আসে, যেই কারণে তাদেরগুলো একটু বেশি মারতেছে রিজেক্ট। সৌদি, কাতার, দুবাই, ওমান, বাহরান, কুয়েত এগুলোর একটু বেশি মারতেছে, কারণ তারা হচ্ছে কম আসে, ক্রোয়েশিয়াতে কম থাকে, কারণ তাদের কাছে টাকা পয়সা থাকে পর্যাপ্ত পরিমাণে, তারা নিজস্ব টাকা দিয়ে আসে, এবং যেই কারণে তারা অন্য জায়গায় সেটেল হয়ে যায়, ইউরোপের সেন্ট্রাল ইউরোপে, ইটালি, জার্মানি, ফ্রান্স এগুলোতে। ওই যে ক্রোয়েশিয়ার তারা আসে না, তাদেরগুলো একটু বেশি রিজেক্ট মারতেছে। এবং বাংলাদেশ এবং নেপালে যারা ফাইল জমা করছে তাদেরগুলো তো ইন্ডিয়া, দিল্লিতে ফাইল সাবমিট হয় এম্বাসিতে, তাদেরগুলো হচ্ছে ভিসার ইস্যু মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আছে, কারণ বাংলাদেশিরা যারা আসে তারা হচ্ছে অনেকেই রয়ে গেছে এবং ক্রোয়েশিয়াতে, এবং অনেকেই থাকবে। আর তারা কমই যায়, যেই কারণে হচ্ছে তাদের নেপালে এবং বাংলাদেশের যে ফাইলগুলো ছিল তারা মোটামুটি ভিসা পাইতেছে। আর এ হচ্ছে ক্রোয়েশিয়ার বর্তমান পরিস্থিতি, ভিসার ইস্যু যাদেরকে মারতেছে। যেমন আমার একটা লোক ছিল সৌদি আরবের, ওর হচ্ছে আমি নিজে কোম্পানি থেকে আমি পারমিট উড়াই দিছি, এবং ওর যত সম্পূর্ণ পেপারস আছে, এবং সম্পূর্ণ পেপারস হচ্ছে অরিজিনাল এবং জেনুইন পেপারস। তো সবকিছু অরিজিনাল থাকার পর হয়েছে কোম্পানিতে ও যখন ফাইল সাবমিট করছে কোম্পানিতে, এম্বাসি থেকে ইমেলও করছে। তো ইমেলের রিপ্লাই হচ্ছে আমি নিজে দেওয়া হয়েছি, আমি নিজে টাইপ করে ইমেলের রিপ্লাই দিছি, এম্বাসি ইমেলের রিপ্লাই। তো এই হচ্ছে মেন বিষয়। রিপ্লাই দেওয়ার পরেও সম্পূর্ণ যত জিজ্ঞেস করছে এম্বাসি থেকে 11টা কোয়েশন জিজ্ঞেস করে, এবং অপশন জিজ্ঞেস করছে 11টা আছে। তো সম্পূর্ণ বিষয়গুলো আমি উত্তর দিয়ে দিছি। তারপরে হচ্ছে ওরে আবার ফোনও দিছে, সৌদি যে লোকটা ছিল ওরে আবার ফোনও দিছে। ফোন দেওয়ার পরে হয়েছে ও আবার সবকিছু বলছে, তারপরে হচ্ছে ওকে রিজেক্ট মেরে দিছে। এগুলা আসলে জানি না কি কারণে মারতেছে, ওকে হচ্ছে সন্দেহবোধক মারছে, 8 নম্বর মারছে। তো এখন হচ্ছে সবাই হচ্ছে ইমেল আসে, তো আর হচ্ছে কোম্পানিতে ইমেল আসে, কোম্পানিতে ইমেল আসার পরে কোম্পানি তো অবশ্যই রিপ্লাই দেয়, এবং ওর কাছে যে ইমেলটা যায় ও রিপ্লাই দেয়, তারপরে হচ্ছে রিজেক্ট মারতেছে। এটা হচ্ছে কি কারণে রিজেক্ট মারতেছে জানি না, কারণ আপনাদেরকে সন্দেহবোধক মারতেছে, কারণ আপনারা আসার পরে থাকবেন না, এটা হচ্ছে মেন বিষয়। ওরা টার্গেট করছে আপনারা তো বাংলাদেশের আসার পরে থাকে না, তো ও হচ্ছে থাকবে না, তো ওরা হচ্ছে রিজেক্ট মেরে দিতেছে। ঠিক আছে, ও যার মন যাইতেছে তারা ভিসা দিতেছে, সেম পোল্যান্ডের মতন হয়ে গেছে। আর পারমিটের যে বিষয়টা হচ্ছে, ক্রোয়েশিয়ার পারমিট হচ্ছে বর্তমান চলমান আছে। কোম্পানি যদি 100% ঠিক থাকে, কোম্পানি যদি রিকোয়েস্ট করে থানাতে, এবং কোম্পানি যদি সম্পূর্ণ পেপারস থানাতে জমা দেয়, এবং কোম্পানি যে উকিল ছিল ও যদি থানাতে গিয়া কোম্পানি সম্পূর্ণ ডকুমেন্টস, কাজের ডকুমেন্টস, কি কারণে আপনারা কি কাজে আনবে, এবং সম্পূর্ণ ডকুমেন্টস থানাতে জমা দেওয়া লাগে, তারপরে হচ্ছে আপনার পারমিটে দিয়ে আর কি। তো ক্রোয়েশিয়ার কোম্পানিগুলো এরকম করে না, রিস্ক কম নিতে চাই তারা, কারণ আপনি আসার পরে যদি চলে যান তার কোম্পানিটা হচ্ছে ব্লক করে দিবে। তো ওরা হচ্ছে যে কারণে ভয় পায় বাংলাদেশিদের পারমিটগুলো এখন হচ্ছে একটু কম তোলার করে আর কি, কম রিস্ক নিয়ে করে। তো এটা হচ্ছে মেন কারণ। আর হচ্ছে কন্ট্যাক্ট পেপার এবং অনলাইনগুলো সবগুলোই চলমান আছে, ইনশাল্লাহ সবগুলোই হইতেছে। আর সম্পূর্ণ পরিস্থিতি ইনশাল্লাহ আশা করি ঠিক হয়ে যাবে, এবং ক্রোয়েশিয়ার 3 বছরের যে টিআরসিটা আছে সেটা হচ্ছে হয়ে যাবে অতি শীঘ্রই, এবং তাদের এই নিউজটা অতি শীঘ্রই আসবে, এবং আপনাদেরকে হচ্ছে জানানো হবে ক্রোয়েশিয়ার 3 বছরের যে আপডেটটা আছে সেটা। এই হচ্ছে বর্তমান ক্রোয়েশিয়ার চলমান পরিস্থিতি। এবং
কি কি কারণে রিজেক্ট হইতেছে আমি আপনাদেরকে বলছি বুঝিয়ে। তো 8 নম্বর মারতেছে সবাইকে, কারণ 8 নম্বর মারার একটাই কারণ, সন্দেহবোধক আপনি আসার পরে থাকবেন না। এবং পোল্যান্ডের সিম মারতো আগে, এখনও মারে, 8 নম্বর মারে হচ্ছে আপনি আসার পরে থাকবেন না, 8 নম্বর মারে দিই। সম্পূর্ণ সবকিছু ঠিক থাকার পরে কোম্পানি ঠিক থাকবে, আপনার কোম্পানি এবং বাসাও রাখবে। যেমন আমার লোকের কোম্পানির বাসাও রাখা আছে, এখনও রাখা আছে। তো উনি হচ্ছে রিজেক্ট আছে, আর কিছু লোক আছে ওনাদের দিকে অপেক্ষা করতেছে কি হয়। তো এটা হচ্ছে জানি না, অন হচ্ছে সম্পূর্ণ হয়ে গেছে ভাগ্যের উপরে। আগে যেমন 99% ভিসার ইস্যু ছিল, এখন হচ্ছে কত পার্সেন্টে গিয়ে দাঁড়ায় একমাত্র আল্লাহ তাআলা জানে। এই মাসটা যে চলমান মাসটা আছে সেটা এই মাসটা যাওয়ার পর বোঝা যাবে কত পার্সেন্ট ভিসা দেয় বাংলাদেশিদেরকে। তো সেই অনুযায়ী করতে হবে, পদক্ষেপ নিতে হবে। আর হচ্ছে কেউ ধৈর্য হারা হবেন না, ইনশাল্লাহ সবারগুলোই হবে। আপনি মনের ভিতরে দীর্ঘ বিশ্বাস নিয়ে থাকেন, ইনশাল্লাহ আপনারটা হবে। তাহলে হচ্ছে আপনি এবং আল্লাহর কাছে দোয়া করবেন এবং ইউরোপের স্বপ্ন যেন আপনাকে পূরণ করে আল্লাহ। তো এটা হচ্ছে আল্লাহর কাছে সবসময় দোয়া রাখবেন, আপনার স্বপ্ন যেন আল্লাহ যেন পূরণ করে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আশা করি সবার ইউরোপের স্বপ্ন পূরণ হবে ইনশাল্লাহ। এবং আপনাদের জন্য দোয়া এবং শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।